আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমগ্র দেশবাসী, জামিয়াতুত তামাইয়ুজ আল ইনসানি আল কুয়েত উক্ত সংস্থার মাধ্যমে বাংলাদেশের অ্যাসোসিয়েশন অফ এক্সিলেন্স চ্যারিটি বাংলাদেশ বুরহানুদ্দিন ভোলা এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে ইফতারি কার্যক্রম 2025 খ্রিস্টাব্দ প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা ইফতারি কার্যক্রম শুরু করছি। তা আমাদের ইফতারের আজকে যে দৃশ্য দেখছেন এটা অত্যন্ত কম। এই স্টোর ভরা ছিল, হঠাৎ কুয়েতে স্বাধীনতা দিবস এসে পড়ছে, যার দরুন কুয়েত বন্ধ। এই কারণে স্টোরের মাল আমরা বিতরণ শুরু করছি, দিতে দিতে একটু কম পর্যায়ে আসছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া চাই আমরা যেন সারা রমজান এই এতিম, অসহায় এবং দুস্থ মানুষের পাশে ইফতারি পৌঁছে দিতে পারি এবং তাদের যে কষ্ট আমরা যেন একটু তাদের কষ্টে তাদের পাশে দাঁড়াইতে পারি, যে মনের আশা আকাঙ্ক্ষা এগুলা যেন আমরা পূরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। পাশাপাশি যেই দানবীরা দান করতেছেন আল্লাহ তাআলা তাদের দানকেও কবুল করুক এবং আমাদের এই ইফতারির এক প্যাকেজে যা দেই আমরা, এখানে চাউল থেকে শুরু করে চাল, ডাল, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল, মুড়ি, খেজুর, চিনি, আদা, গরুর গোশত এবং রসুন সহ আরও অনেক আইটেম। তো আলহামদুলিল্লাহ, আমাদের এক প্যাকেজের মাধ্যমে একটা পরিবার সুন্দরভাবে রমজানের এক মাস ইফতার এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদের জন্য আছে। এজন্য আমাদের এই কাজগুলো যেন আমরা সুন্দরভাবে চালিয়ে যেতে পারি, এজন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আর একদিন পরই মাহে রমজান, আবার 2025-এর রমজানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মাঝখানে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে আমি আমার কুয়েতের জামিয়াতুল তামাইয়ুজ আল ইনসানিয়াতের চেয়ারম্যান শেখ খালেদ মোহাম্মদ সুবাই, খলিল হামাদি, ডক্টর মোস্তফা আল আইয়ুব, হামেদ আল রেফাই, ডক্টর সৌদ আল মোসাল্লেম, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজ আপনাদের এই 20 বছর আমাকে দিয়ে আপনারা শতে শতে হাজারে হাজারে মসজিদ, মাদ্রাসা, টিউবওয়েল এবং কোটি কোটি টাকার ইফতার করে আছেন, তাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই বছরও আমাদের মাগজানে আলহামদুলিল্লাহ অনেক মাল এ পর্যন্ত বিতরণ হয়েছে আর অনেক মাল আসতে আছে। কুয়েত স্বাধীনতা দিবসের 6 দিন বন্ধ, এটা আমরা জানতাম না, তাই একটু আমরা আপাতত স্তব্ধ দিয়ে আছি। আগামী রবিবার থেকে আবার আমাদের কার্যক্রম শুরু হবে। এই ক্যাসেটটা করানোর মূল উদ্দেশ্য হলো, অনেকে ভাবেন যে এত ইফতার আসে, ইফতারটার নিয়ম হলো কুয়েতিদের যারা ব্যক্তিগত মসজিদগুলেন করছে ওদের যার যার মসজিদের কেউ 10 বস্তা, কেউ 20 বস্তা, কেউ 30 বস্তা এইভাবে ইফতার দেয়, কিন্তু এছাড়া তারা অন্য ইফতার এখন পর্যন্ত আলিমদ্দি, হাকিমদ্দি যে ইফতারটা দিত এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসে নাই। যাই হোক, ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের কুয়েতবাসীদের জন্যে, যারা আমাদের দেশে এত কিছু করছেন। আল্লাহ যেন তাদেরকে জাযাকাল্লাহ দান করেন, হায়াতে তৈয়বান দান করেন। সকল প্রবাসী, সকল বাংলাদেশিদের কাছে আমরা যে 36 ডিস্ট্রিক্টে যে কাজ করছি, সকল হযরত উলামায়ে কেরাম তাদের জন্য দোয়া করবেন। আজ ক্যাসেটকরণের মেইন উদ্দেশ্য আমার কিছু কথা, যেটা হলো আজ 7 বছর ধরে কুয়েতিরা আমাদের দেশে আসতে পারে না, যার দরুন আমাদের দেশের মসজিদ, মাদ্রাসা, টিউবওয়েল সর্বক্ষেত্রে আমাদের সব কিছু কাম অনেক দুর্বল হয়ে গেছে, অনেক কমিয়ে গেছে। আর তাদের আনার ব্যাপার নিয়ে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে গত ক্যাসেটে বলছিলাম, আলহামদুলিল্লাহ উনি আমাদের কিছু কথা সাড়া দিয়েছেন। আমাদের ইমাম মুয়াজ্জেমের বেতন উনি ধার্য করতে আছেন, একটু সময় লাগবে। আমাদের সবচেয়ে বড় কথা হলো, আমি অনেক দিন ধরে আজ আবার 20-22 বছর পর্যন্ত আপনাদের খেদমত করতে আছি। হয়তো আমার এখন অনেকে মসজিদের আশায় আছেন, মাদ্রাসার আশায় আছেন। আপনারা জানেন যে বর্তমানে আরব দেশের অবস্থাও তেমন একটা ভালো না, তাই আপনারা দোয়া করতে থাকেন, আমি চেষ্টা করতে থাকি। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আগের মতন কাজ হবে। যতক্ষণ পর্যন্ত আগামী মাসের ঈদের পরের 22 তারিখে ডক্টর ইউনূস স্যারের সাথে আর কুয়েতিদের সাথে আমি নিজে ওইখানে থাকিয়া দোনো গ্রুপে কথা বলিয়া ওনাদেরকে আনার সিকিউরিটি কিভাবে আনতে পারে
তখন ওনারা আসলে পরিদর্শন করলে আমাদের দেশে অনেক কাজ হবে ইনশাল্লাহ। হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স আসবে। আপনারা দোয়া করবেন ধৈর্য সহকারে, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের কাজগুলো আঞ্জাম দিতে পারি এবং আমার কথার জন্য কুইতিরা আমাদের দেশে আরও অনেক কাজ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার সাথে ইনশাল্লাহ রমজানের ঈদের 22 দিনকার দিন আপনার সাথে আমি সব কুইতিদেরকে একখানে করিয়া, কারণ এক জায়গায় না করা, ওনারা হলো সাবেক মন্ত্রী, মনে হয় আপনার সাথে কথা হয়েছে তারা আপনারা গত পরশুদিন বললো যে আমরা ডক্টর ইউনূস তুই আসার পরে আমরা তোদের দেশের প্রধানের সাথে কথা বলবো। কারণ আপনি কথা বলছেন কি না আমি জানি না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সবাইকে একটা মিটিং করি ওইখানে, ওই দিনে আপনাকে টেলিফোন দিই, দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সংস্থা অ্যাসোসিয়েশন অফ এক্সেলেন্স সোসাইটি বাংলাদেশ এটা যেন সারা বাংলাদেশে কাজ করতে পারে। আর যেই সকল ভাইরা কাজ পাইছেন আলহামদুলিল্লাহ, যারা পান নাই তারা যদি আপনারা পারেন নিজেরা করতে, তাহলে মসজিদ মাদ্রাসা করিয়া ফেলান। কারণ আগের মতন প্রতি মাসে আমার 100 মসজিদ, 50টা মাদ্রাসা, 500 টিউবওয়েল সেরকম আর কখনো হবে না। কারণ আগে ছিলাম আমরা 5টা দেশ, এখন হয়েছে 66টা দেশ, তাইলে ভাগ করিয়া কাজটা আনতে হয়। এখন আমার একটু কথা হলো, আমি কোনো রাজনীতি করি না, আমি আমার সরকারকে হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স দেই, আমার প্রবাসী ভাইরা হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স দেয় আমার দেশে। যখনই সরকার আসে আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে ঘোষণা করে। মেইন কথা হলো, আমি আজ জনাব তারেক রহমান সাহেব ভাই, আপনাকে আমি কখনো ফেস টু ফেস দেখি নাই, আমি আপনার পার্টিও করি না, আমি কোনো পার্টিই করি না, কারণ আমি 44 বছর যদি বাইরে থাকি তো পার্টি কখন করব। আপনার সাথে আপনাকে উদ্দেশ্য করি আজকে আমার মূলত ক্যাসেটটা। আপনি যে ইউটিউবে যখন আপনি কথাগুলেন শুনি, বিশ্বাস করবেন আমার মানে আমি একজন দেশপ্রেমিক। আপনিও 17 বছরের পরবাসে আছেন, পরবাসে গেলে যে মানুষের মনটা কত ফ্রেশ হয় আমার থেকে আপনার ভালো জানা আছে। জনাব তারেক রহমান সাহেব ভাই, আপনারা দেশের ক্ষমতা আসেন, দেশ চালান, একজন না একজনকে তো দেশ চালাইতে হবে। আমাদের কাছে সরকার যে আসবেন সেই সরকার, কিন্তু মনে কিছু নেবেন না। আজ অনেক দুঃখের সাথে বলতে হয়, কারণ যখন আমরা সরকার হয়ে আসেন আপনারা, আমি জামাতকেও বলতে আসি, জামাতের হুজুররা মনে কষ্ট নেবেন না, আমি একজন সাধারণ মানুষ, আপনাদের সাথে কথা বলার মতন যোগ্যতা আমার নাই। এই যে জিয়াউর রহমান যে ইসলামের বন্ধু, পল্লীর বন্ধু, গ্রামের বন্ধু, আপনারা কি করেন? ক্ষমতায় আসার পরে ঢাকার শহর, চট্টগ্রাম শহর ছাড়া গ্রামের অসহায় মানুষের যে কষ্ট, তাদের যে বুলডোজার চালায় আপনাদের নেতা মন্ত্রী এমপিরা, এগুলোর দিকে একটুকু খবর রাখেন না। ওই 14 বছর 20 বছর বিগত সরকারে আমরা তার চেহারাও দেখিনি, অথচ বুলডোজারের চাপে চাপে হাজার হাজার মানুষ রোগী হইয়া মারা গেছে। তাই আমি আমার দেশকে ভালোবাসি বলিয়া রাজনীতি করি না বলে আপনাদেরকে দুইটা কথা বলি। এই জামাতে ইসলাম কখনো ক্ষমতা আসে নাই, আমি জামাতে ইসলাম করি না, আমি লাখো আলেমের খাদেম। 36 ডিস্ট্রিক্টে যত আলেম আছে সবার খাদেম আমি, শুধু আমি কোনো আলেম না। হয়তো আমার 2 ছেলে বড় আলেম, মাওলানা হাফেজ, কিন্তু আমি আলেম না। আমি 73-তে কারিয়ানা পাস করছি, এতটুকু পর্যন্ত আমি কারি সম্বন্ধে জানি, আমি হাদিস সম্বন্ধে জানি না। জনাব তারেক রহমান সাহেব ভাই, একটু কথা বলি আপনাকে। আপনার দলের কিছু লোক, কিছু নেতা, কিছু এমপি, কিছু সাবেক এমপি আপনার দলের আগাছাটা সাফ করেন। কারণ ফজলুল সাহেব কি করে হইল গত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, উনি কেমন করে হয়েছিল? ওনার মতন একটা মানুষের মুখে শুধু আলেমদের বিরুদ্ধে কথা, ইসলামের বিরুদ্ধে কথা, আমার কথা বিশ্বাস না হলে আপনি ওনার প্রতিটা কথা শোনেন। আজ যা বাংলাদেশে নির্যাতিত দল বিএনপি, আজ যা কত এমপি, কত নেতা আপনাদের নির্যাতিত হয়েছে, আজকে তারা ইসলামের সাথে জড়িত ছিল। ওই 3 জন লোক, হারুন সাহেব, দুদু সাহেব আর হলো আপনার ফজলুল সাহেব, ওনারা এটি কথা বলে। ভাই আপনি বলেন তো, আপনার কথাটা ভিডিও করে একটু শোনেন আর ওনাদের কথাগুলো শোনেন। ওরা জামাতে ইসলাম আপনাদের বন্ধু, এই জামাতে ইসলাম আপনাদের ভাই, এই জামাত নিয়েই তো আপনারা আছেন। এই ইসলাম তো আমাদের
মরহুম জিয়াউর রহমান সাহেব, উনি তো আমাদের সংসদ থেকে ইসলামকে ইজ্জত করছেন, সম্মান করছেন। আজ আমার মতন মানুষ যদি আপনার সাথে দুইটা কথা না বলি, কয়েকদিন পরে আপনারা ক্ষমতা আসার পরে আপনাদের কাছেও যাওয়া যাইব না। আর এখনই আমাদের দেশ ছাড়ার পরে আমাদের কী হবে তা তো খোদাই জানে। যাই হোক ভাই, আমার মনে কিছু নেবেন না। আমি ৪৪ বৎসরে এই যত অ্যাওয়ার্ড দেখেন, এই যে হাজার হাজার কোটি টাকা, আমি তো ভাই হুন্ডিতে আনতে পারতাম। আমি একজন পরবাসী, আমি তো ব্যাক কল না, কয়েকশো কোটি টাকার মালিক তো আমি হইতাম। তাহলে সরকার বিদেশ থেকে কুইতিরা আমাকে 17বার ওই দেখেন আরবিতে সম্মাননা অ্যাওয়ার্ড দিয়েছে, এবং বাংলাদেশের 8বার এই দেখেন চোখের সামনে। সিআইবি তো আসি বাদ দেন, আমি গৌরব করি না, আমার পাবলিসিটির দরকার নেই। আমারে যদি বাংলাদেশের আপনার দলের এবং যে কোনো দলের সবাই মিলিয়া আমার অ্যাকাউন্টে যদি কয়েক হাজার বিলিয়ন টাকা দেন, আমাকে দলের একজন কর্মী বানাইতে পারবেন না, আমাকে কেউ ভুল বুঝবেন না। বলার উদ্দেশ্য হয়েছে ভাই, পাপ শুরু হয় গ্রাম থেকে। আপনার বাবা যেইভাবে গ্রামে গ্রামে গেঞ্জি ফিন্দা টুপি মাথায় দিয়ে, আমার এই ৬৮ বছর বয়সে আমি আপনার বাবার অনেক অনুষ্ঠানে ছিলাম। আমার খাল কাটার অনুষ্ঠানের ছবি আমার লগে আছে, উনি মাটি কাটতে আছে, আমি পাশে ছিলাম। দয়া করিয়া আপনার দলের আগাছা সাফ করেন, কারণ আপনার দলের সব জিয়াউর রহমানের আদর্শের রাজনীতির লোক না। আপনি ওইখানে বৈশা বৈশা জামাতের দোষ করেন না। আপনি লড়বেন কার সাথে, প্রতিযোগিতা কে করবো? জামাতের মতন টিম যদি না থাকে তো মানুষ ইসলাম ভুলিয়া যাইব, আদর্শ ভুলিয়া যাইব, সততা ভুলিয়া যাইব। আপনি চিন্তা করেন, মিজানুর রহমান আজারির মতন একজন লোক আমার বাংলায় জন্ম হয়েছে, আলহামদুলিল্লাহ। তাকে আপনার এই যে দুদু সাপ কি কয়, আজারি না ফাজারি। আমি একটা কথা বলি, আপনার চ্যালেঞ্জ করলাম আপনার এই নেতার সাথে, আমার আজারি সাহেব হুজুরকে এক টেবিলে বসান আর ওনাকে এক টেবিলে বসান। ওনার আরবি এক পাশে রাখেন, ওনার হাফেজি এক পাশে রাখেন, ওনার ডিগ্রি এক পাশে রাখেন, শুধু আধা ঘন্টা ইংলিশে টকিং করতে কোন, তাইলে বুঝবো আপনার নেতা ওনার থেকে শিক্ষিত। দেখেন ভাই, কেউকে সম্মান দেওয়া শিখেন, সম্মান দিলে সম্মান পাইবেন। আর হলো হারুন সাহেব, উনি যখন সংসদে কোরআনের আয়াত নিয়ে কথা বলতো, তাহলে আমি ভাবছিলাম আমি যে দিনের কাজ করি, উনি জানি কামেল ফাঁস কত হাদিস শিক্ষা আছেন। আরে উনি যে শব্দ কথা বলে যে জামাত নাকি ইসলাম বিরোধী ব্যবসা করে, ভাইয়া একটা সুন্দর কথা বলি, কুইতিরা আমাকে লক্ষ লক্ষ টাকা দেয় প্রতি মাসে। আমি 252টা প্রজেক্ট করছি, আমি চালাই মাত্র 60টা। এই 60টা প্রজেক্টে আমাকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার পরে আমি আল্লাহকে শপথ করে বলি, ভাই আমি একজন মুসলমান, আমি 1000 উপরে মসজিদ মাদ্রাসা করছি, সেইখানে আমি 18 দিন মাদ্রাসা চালাইতারি না। আর আমার দেশে লক্ষ লক্ষ কাউমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, এই হুজুরেরা মাদ্রাসাটা ভাইয়া কি করিয়া চালায়? এই আপনাদের পকেটের থেকে 2টা টাকা মাহফিল করিয়া, চান্দা উড়াইয়া, এইসব করিয়াই তো এই মাদ্রাসাগুলির কারেন্ট বিল, গ্যাস বিল, এইটা সেটা চালিয়া যায়। তাতে আপনাদের সহ্য হয় না ভাই? আমার কোনো হুজুরের বেতন দেন, প্রাইমারি স্কুল, আলিয়া মাদ্রাসা, কলেজ, লক্ষ লক্ষ টাকা বেতন পাওয়ার পরে আপনাদের 15 দিনের খাওয়া হয় না, বলতে আসেন জান্না দিয়া থাকেন সরকারের কাছে, আমরা এটা করুম, আমরা সেটা করুম, হরতাল করুম, মিস্টেক করুম। তাইলে একবার বলেন, এই হুজুররা কি বাংলাদেশের নাগরিক না? আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, স্যার আপনি দয়া করিয়া আমাদের প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদেরকে সরকারি চাকরি দেন। আমি আবারও বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 8টা দেশের এম্বাসি হুজুরদেরকে পাঠান। আবারও বলছি, হাজার হাজার কোটি টাকা আসবো ইনশাল্লাহ। যদি না আসে, আমার জীবনে যা কামাইছি সব আমি দেশ ও জাতিকে লিখে দিয়ে দেব। শুধু আপনার সাথে চ্যালেঞ্জ, প্রয়োজন বাদে আমি প্রতিটা কুইতির বাড়ি, সৌদিনের বাড়ি, আমি তাদের ভিক্ষার মতন তাদের পায়ে পড়ে থাকবো। কারণ ওই দেশের হকগুলেন আমাদের, কেন আনতে দিতে আসেন না আপনারা? যাদেরকে আমরা এম্বাসি বানিয়ে পাঠান, তারা কি আরবি জানে? ওই দেশের মানুষ আরবি দেওয়া ভাষা বললে অনেক কিছু আনতে পারে। আমার মতন মানুষ যদি 36 ডিস্ট্রিক্ট সাজাইতে পারি, তাহলে আমার এই বড় বড় হযরত উলামায়ে কেরাম 36 রাষ্ট্র সাজাইব ইনশাআল্লাহ।
এই কথাটা মানেন কমসে কম স্যার। যাই হোক, তারেক রহমান সাহেব ভাই, আমি আপনার দলের না, মাগার আপনার আমি জামাতেরও না, জাতীয় পার্টিরও না, আমি একজন নাগরিক। আপনার কাছে অনুরোধ, গভীর এতদিন আপনি পরবাসে, ওইখানে থাকি আপনি যেইভাবে হোক আপনার দলের আগাছা সাফ করিয়া সামনের দিকে আগান। আর আমার শেষ অনুরোধ সরকার জামাত ইসলামকে বলছি, দয়া করি আগে গ্রামের মানুষের অভিশাপ থেকে বাঁচেন। কারণ এখানে মানুষকে এমনভাবে চাপে রাখে যাতে তাদের অত্যাচারগুলো যেন ওই হেড অফ দ্য ডিপার্টমেন্ট মতো না পৌঁছে। এইখানে আপনি প্রতিটা গ্রাম অঞ্চলে ঘুরিয়া ঘুরিয়া দেখেন বর্তমানে দেশের অবস্থা কি করে রাখছে। আর ওইখানে আজহার সাহেব হুজুর বলছিল নাকি একদল আসবো আর একদল কি খাইব না, কি বলছিল, কিভাবে বলছে আমি জানি না। তবে আমার মনে হয় এই হারুন সাহেব আর দুদু সাহেব আমার নাম্বার লইয়া যায়, এই মোবাইলে আমার নাম্বার দেওয়া আছে। কারণ আপনাদের বিএনপির অনেক নেতা আছে যারা সম্মান পাওয়ার যোগ্য, সেই মোশাররফ হোসেন শাহজাহান বোলার, যাদেরকে বলা হয় খানদানি ফ্যামিলি, তার ভাই আলমগীর মিয়া, এরকম অনেক নেতা আমাদের দেশে আছে যারা ইসলামের সাথে জড়িত, যারা আলেমদের সাথে জড়িত। আজকে তারা এই তিনটা লোকের কারণে তারা দেখতে আসি যে কোনো আলেম সমাজে কথা বলতে পারে না। আর একটা কথা বলি, যে জামাত কয়টা সিট পাইব ফজলুল সাহেব, দেখেন বাংলাদেশের মানুষ বেনামাজি হইতে পারে, কিন্তু আলেমের পিছনে কথা বললে ধ্বংস হইতো ওয়াহেত্তানিয়া 1 সেকেন্ড তাও লাগবো না। কারণ ফেরাউনও তো দেশ চালাইতে চাইছে, দ্বিতীয় ফেরাউনও তো দেশের থেকে কিছুদিন আগে চলে গেছে না, তারা তো আজীবনের জন্য টিকিট করে লইছিল। এই জন্য ভাইয়া, আমি আপনার একজন বন্ধু, আপনার একজন ভাই হিসাবে ক্ষমতা আসার আগে আপনার সাথে 2-4 কথা বলা যায়। ক্ষমতা আসলে আপনার এমপির সামসার কাছেও যাইতে পারবো না, এইটা তো 100% আপনিও বোঝেন। এই জন্যে বুকে সাহস আর সততা থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন। লিবিয়া গাদ্দাফি, সাদ্দাম হোসেনের মতন সিভিলে গ্রামে গ্রামে করবেন। আমি জামাতের হুজুরদেরকে বলছি, আল্লাহ যদি আপনাদেরকেও ক্ষমতা দেয়, আপনারা আগে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াইবেন। আপনারা মাঝে মাঝে সুযোগ দিলে আমি দেশ ও জাতির জন্য কথা বলবো। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও হাজার হাজার কোটি টাকার কাজ আনিয়া দেশ ও জাতিকে উপকৃত করতে পারি। ভাই, আমার কথায় যদি ভুল হইয়া থাকে, যদি আপনাদের কোনো নেতাদের কলিজা লাগিয়া থাকে যে আমি এটা কিছু খারাপ কিছু বলছি, ভাই আমার টেবিলে এসে আমারে বুঝিয়ে যায়। কারণ আমি বুঝ মানতে রাজি। জনগণকে একটা কথা বলতে আছি, যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ শুরু করবেন। প্রবাসী ভাইরা ভালো করে আমার কথা শোনেন, হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া হাজার হাজার কোটি টাকা আমরা রেমিটেন্স দেই, কিন্তু যেই সরকার আসুক আমাদের দেশে যখন তারা লুটপাট আবার শুরু করব, আমরা আবার রেমিটেন্স বন্ধ করবো। 7 দিনে না 3 দিনে কাপড় খুলিয়া দেশ থেকে ভাগতে হবে। কারণ এই বাংলাদেশ চলে আমার রেমিটেন্সে। আমি একটু বেশি করিয়া বলেছি ভাই, আমাকে ক্ষমা করে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।